সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহানিত। আজকে আমরা কথা বলবো বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে। এই বিষয়ে কিছু ডিটেলস আলোচনা করব, যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ খোরশেদ আলম, চেয়ারম্যান লিটল গ্রুপ। শুরুতেই মাহফুজ কবির, আপনার কাছে আমি একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের তো অলরেডি 3 মাস পার হয়ে গেল। আমরা জানি 5 জুলাইয়ের পর ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ধরনের সংকট আমরা লক্ষ্য করেছি। তো এতদিন পর বর্তমানে এসে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা যাচ্ছে, আপনি যদি একটু আমাদেরকে বিশ্লেষণ করতেন। আসলে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিকে এক কথায় বলার তেমন কোনো সুযোগ নেই, তার কারণ বিভিন্ন রকমের ফোর্স আমরা দেখতে পাচ্ছি। যে ছাত্র জনতার যে অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি না আমরা, তো তার পরবর্তী সময়ে আসলে অনেক প্রত্যাশা ছিল। প্রত্যাশার যে পুরোপুরি সব পূরণ হয়েছে বিষয়টা এরকম বলা যাবে না। আবার আসলে প্রত্যাশার তেমন কিন্তু কোনো টাইম লাইনও নেই যে আসলে এই সময়ের ভিতরে এতটুকু পূরণ করা যাবে। তো এখন মানুষের যেমন আকাশচুম্বী প্রত্যাশা যে দুর্নীতি থাকবে না, তারপরে একই সঙ্গে যে যারা ওই ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তাদের যারা ঋণ আগে পেতেন না তারা ঋণ পাবেন, ব্যবসার পরিবেশ ভালো হবে, সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা সেগুলো থাকবে না, একই সঙ্গে অর্থ পাচার হবে না এবং শান্তিতে ব্যবসা করা যাবে। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের আসলে অনেক কাজ করতে হবে। ইতিমধ্যে যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশন তৈরি করেছেন এবং কমিশন কতগুলো প্রতিবেদন দিচ্ছে, আস্তে আস্তে আমরা শ্বেতপত্রের যে প্রতিবেদন সেটা পেলাম। তো কাজ হচ্ছে, ব্যাংকিং খাতের শৃঙ্খলা অনেকটাই ফিরে এসছে এবং এখানে 6-7টা ব্যাংক অত্যন্ত দুর্বল অবস্থাতে ছিল, সেখানে কিন্তু 22,500 কোটি টাকা ছাপিয়ে তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে এবং এখনও সহায়তাগুলো দেওয়া হচ্ছে। তো আর্থিক খাত মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় এসছে, যদিও এই খুব রিসেন্টলি একটা রিপোর্ট এসছে যে প্রায় 17টা ব্যাংকের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তো সেখানে একটা আশঙ্কা রয়েছে। তো আর্থিক খাতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক অত্যন্ত গভীর। তো আর্থিক খাত যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবসাটা ভালো থাকবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি শেয়ার বাজারের কথা খেয়াল করি তাহলে সেখানে দেখবো যে এখনও কিন্তু সেখানে তেমন কোনো স্থিতিশীলতা ফিরেনি। এখনও মানুষের কিন্তু ওইখানে ভরসা বা আস্থার জায়গা তৈরি হয়নি। তো সুতরাং ওইখান থেকে যে পুঁজি আসবে, পুঁজি সরবরাহ হবে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, তো সেই জায়গাটাও কিন্তু খুব একটা আশাবাদজনক নয়। আর তৃতীয় যে জায়গাটা সেটা হলো যে ব্যবসা বাণিজ্যের নিজের মধ্যে কী পরিস্থিতি। আমরা দেখলাম যে যখন সরকার পরিবর্তন হয়ে গেল এরপরে কিন্তু প্রচণ্ড রকমের একটা অস্থিরতা কাজ করেছে। সেখানে কিন্তু দেখা গেছে যে প্রায় প্রতিদিনই গোলমাল হচ্ছে, এখানে কারখানা ভাঙচুর হচ্ছে, আগুন জ্বলছে। তো এটা ছিল অল্প কিছু জায়গাতে, বিশেষ করে যে সাভার আশুলিয়া যে জায়গাগুলো আছে, তো সেখানে কিন্তু এই অস্থিরতা ছিল। অন্য জায়গাতেও ছিল, কিন্তু এই ভাঙচুর অগ্নিসংযোগ এই বিষয়গুলো ছিল না। তো এরপরে আস্তে আস্তে কিন্তু এই যে দাবি দেওয়াগুলো ছিল শ্রমিকদের, সেগুলো মানা হচ্ছে। তো এটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন কিন্তু মোটামুটি ভাবে স্থিতিশীল। এবং একই সঙ্গে আমি বলবো যে এক্সপোর্টের ক্ষেত্রেও কিছুটা আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি, যে গত বছরের তুলনায় এই বছর এই সময়টাতে আমাদের রপ্তানি আয় কিছুটা বেশি হচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে অগ্রগতি। তবে পুরোপুরি যে আমরা সফল হয়েছি বিষয়টা এরকম বলা যাবে না, আবার হতাশ হওয়ারও কিছু নেই। তো এখন যে অবস্থা যাচ্ছে আমি মনে করি যে ব্যবসার পরিস্থিতি আস্তে আস্তে ভালো হচ্ছে, বাংলাদেশের ইমপ্রেশনও ভালো হচ্ছে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল স্পেয়ারে। আর এর পাশাপাশি আসলে যে পুরো যে সরকার যে সমস্ত সংস্কার কাজগুলো করছে, কিছু হাতে নেওয়া হয়েছে, কিছু আস্তে সামনে নেওয়া হবে। তো এগুলো যদি হয় আমি মনে করি যে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই পুরো যে ম্যাক্রো ইকোনমি সেটা আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু একটা বড় সমস্যা এখন আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতির কারণে কিন্তু ব্যবসায়ীরাও অনেকটাই শঙ্কিত, তার কারণ তাদের যে র মেটেরিয়াল বা অন্যান্য যে সমস্ত যে শ্রমিকদের দিক থেকেও একটা চাপ থাকে যে এত মূল্যস্ফীতির কারণে তাদের বেতন বাড়াতে হবে। তো এখন আবার একটা ফর্মুলা এলো যে না, হয়তো 10% বেশি করে আসলে মজুরি বাড়তে হবে, এই ধরনের কিছু কথাবার্তা হচ্ছে। তো এই বিষয়গুলো আসতে আমি মনে করি যে চ্যালেঞ্জ বেশ কিছু আছে, আর পরিস্থিতি অনেকটাই আমরা কিছুটা কাটিয়ে উঠেছি। যে সংখ্যাগুলো ছিল যে আসলে পরিস্থিতি কী দাঁড়াবে, তো আমি মনে করি যে এখন ব্যবসায়ীদের দিক থেকে একটু সহযোগিতা থাকা উচিত অন্তর্বর্তী সরকারের দিকে, যাতে করে এই সংস্কার কার্যক্রম যেগুলো হাতে নিয়েছে সরকার, তো সেগুলো যাতে মানে সফলভাবে আসলে বাস্তবায়ন করা যায়। খোরশেদ আলম, আপনি তো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার এবং বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। আপনি বর্তমান ব্যবসা বাণিজ্যের নীতিমালা এবং শৃঙ্খলা বিষয়ে কি মতবাদ দিবেন? সংশোধন করিনি, আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট চায়না চেম্বারে, বাংলাদেশ চায়না চেম্বারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের মাহফুজ সাহেব যে কথা বললেন উনি কিন্তু সবগুলি কভার করে দিয়েছেন, যে অর্থনীতির বিষয়টা। ওখানে যে জিনিসটা, একটা জিনিস আমি এখানে লক্ষ্য করি যে ব্যাংকের উপরে যদি আপনি একটু নজরদারিটা বাড়ান, ব্যাংকের শেয়ারটা কমার কারণে কিন্তু
যেসব আপনার স্টক মার্কেটের যেসব আমাদের ক্রেতা আছেন বা যারা ইনভেস্ট করেছেন জি তাদের কিন্তু মনটা ভেঙে গেছে। সাধারণত ব্যাংকের উপরে কিন্তু এরকম আসে না। প্রত্যেকটা ব্যাংকে আপনি দেখেন, উনি যেন বলেন 17টা ব্যাংক, এটা কিন্তু একটা বিরাট বিষয়। এই বিষয়টার উপরে আপনাকে ব্যাংক একটা দেশের মনে করেন মেরুদণ্ড, মানুষের মেরুদণ্ড ওরকম, তো ওইটার উপরে ব্যাংকের উপরে আমি মনে করি জোরটা বেশি। তো ব্যাংকের আসলে কি তারুল্য বলতে যে আমার ডিপোজিট করা টাকা আছে কিন্তু ব্যাংকে টাকাটা নাই, টাকাটা গেল কোথায়? ইনভেস্ট হয়েছে। আসলে দেখা গেলো ইনভেস্ট হয়েছে যেখানে, প্রপারলি ওইখানে ইনভেস্ট হয় নাই, টাকাটা চলে গেছে, হয়তো পাচার হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে অন্যভাবে, যার জন্য এই সমস্যা হয়েছে। যদি টাকাটা দেশে থাকতো তাইলে কিন্তু এই শর্টেজটা হতো না। এখন দ্বিতীয়ত হইল যে যেটা আমরা কিছু উন্নতি লক্ষ্য করেছি, সেটার ভিতরে আমার মনে হয় রিমিটেন্সটা একটা ভালো আকারে হয়েছে। বিগত কয়েকদিন যাবত এই রিমিটেন্সের উপরে আমি অনেক কিছু দেখেছি, এবং আমি বিদেশে গিয়েও রিমিটেন্স যারা পাঠায় তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক অন্যরকম জিজ্ঞেস করি, বা তাতে তাদের কিন্তু আগ্রহটা বেড়েছে এখন। এবং আপনি দেখবেন রিমিটেন্সের পরিমাণটা আমার মনে হয় বিগত, স্যার বলতে পারবো না অ্যাকাউন্টসে, আমি অত বলতে পারবো না, তারপরও মনে হয় যে 15% থেকে 20% মনে হয় রিমিটেন্সটা বেড়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট সাফল্য, যার জন্য হোক এটা তো হয়েছে, আগে আসে নাই, কারণ তারা ভয় পেয়েছে আমি রিমিটেন্স টাকা পাঠাইলে ব্যাংকে আমি পাবো কিনা, আমার পরিবার টাকাটা উঠাইতে পারবে কিনা। এখন তাদের ভিতরে ওই ভয়টা কমে যাওয়াতে ওই রিমিটেন্সটা আসা শুরু হয়েছে। এটা হলো এই ব্যাপারে। আর দ্বিতীয়ত যেটা বলা হলো যে ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে। যদি আপনার মানুষের মনের যে একটা ভুল ধারণা থাকে যে আমি ব্যাংকে গেলে, দেখেন আপনি টিভিতে দেখাচ্ছেন, মধ্যে মধ্যে আপনারই দেখাচ্ছেন, একজন মহিলার একটা টাকা ইফডিআর করা ছিল 50,000 টাকা, সে গিয়ে বসে আছে 3 দিন 7 দিন যাবো, টাকাটা পাচ্ছে না। এটা কিন্তু একটা ভীষণ রকমের একটা বার্তা আপনি চলে যাচ্ছে মানুষের মধ্যে, যে তাইলে আমি ব্যাংকে টাকা রাখবো কেন। এই কারণে কিন্তু ব্যাংকের থেকে টাকাটা অনেকে উঠাই নিচ্ছে, নিরাপদ মনে করতেছে না। এখন আপনার ব্যাংকের উপরে নিরাপত্তা আছে, এই জিনিসটা মানুষের ভিতরে দিতে হবে যে আপনার টাকা ব্যাংক, এটা নিয়ম অবশ্য আছে, আমিও জানি যে ব্যাংকের একটা সিকিউরিটি ডিপোজিট থাকে, প্রতি ব্যাংকেরই 400 কোটি টাকা করে থাকে। এখন যদি সরকার থেকে বলা হয় যে আপনাদের ব্যাংকের কোনো টাকা যারা ডিপোজিট করেছেন তাদের কোনো টাকা মার যাবে না, টাকা পাবেন, কিন্তু টাকাটা পাবেন এটা বলতে হবে, এই কারণে যে সিকিউরিটি তাদের জমা আছে। এখন এখানে যে জিনিসটা হচ্ছে মিসইউজ করা হয়েছে, যেটা আপনি বেনামিতে বলেন, এইভাবে সেভাবে ব্যাংকের টাকাগুলো চলে গেছে। এটার পিছনে আমি মনে করি যে ব্যাংকের যে কর্ণধার, ব্যাংক চালানোর জন্য যে যারা আছেন, সেটা বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক থেকে যদি এগুলো সত্যিকারের মনিটরিং করা হতো, এই ব্যাংকের টাকা 1 টাকাও যাওয়ার কোনো উপায় ছিল না। কারণ হয়েছে, আপনারা জানেন, এখন স্যারও ভালো বলতে পারবেন, বর্তমানে কিন্তু আপনি যদি একটা অ্যাকাউন্টস থেকে মনে করেন, একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি 5 লাখ টাকা উঠান, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে দেখতে পাবে যে আপনার অ্যাকাউন্টস থেকে কত টাকা আজকে আপনি ড্র করেছেন, 3টা করেছেন। আপনি ধরতে পারবেন যে এই লোকে বছরে করে 500 টাকা বা 2000 টাকা, আজকে সে 15 লক্ষ টাকা উঠেলো, কারণটা কি? তখন এটা মনিটরিং করলে এগুলো দিয়ে কিন্তু ধরা যায় যে টাকাটা কোথায় চলে যাচ্ছে। এটা এখন একদম সহজ, কিন্তু বাংলাদেশ ব্যাংকে কিন্তু জনবল আছে, সব কিছু আছে, কিন্তু কেন তারা করেন নাই এটা আমার এখন বলার মতো নাই। যার কারণ হয়েছে যে আমি মনে করি যে আমাদের অনেক গাফিলতি ছিল, এইসব গাফিলতির জন্য এই ব্যাংকের দুরবস্থা হয়েছে। এখন এই টাকাগুলো কিভাবে উঠাবেন সেটা একটা দেখার বিষয়। আরেকটা হলো, দেখেন এই যে ব্যাংকের জন্য আমি একটু টেক্সটাইল সম্বন্ধে কথা বলবো। টেক্সটাইলের ব্যাপারে ধরেন আমাদের যে ধরনের ইনভেস্টমেন্ট, বাংলাদেশে $22 বিলিয়ন আমাদের টেক্সটাইলের উপর ইনভেস্ট করা আছে। এখানে আমাদের টেক্সটাইল মিলগুলো এখন নতজানু হয়ে গেছে। কারণ হয়েছে যে আমরা ধরেন সারা বিশ্বের ভিতরে সবচেয়ে উন্নত মানের মেশিনগুলো আমরা ইনভেস্ট করেছি, যে আমাদের এক্সপোর্ট হবে গার্মেন্টসকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা যখন ইম্পোর্ট করেছিলাম তখন ডলারের দাম ছিল 84 থেকে 90 টাকা। জি, আমি মনে করি $5 লক্ষ মেশিন নিয়ে আসছি ক্রেডিট হিসাবে, যে আমি এটা 3 বছর পরে দিব, 5 বছর পরে দিব ইনস্টলমেন্টে। এখন সেটা আমাকে পরিশোধ করতে হচ্ছে 120 টাকায়। 120 টাকা। তাই 90 টাকা থেকে 120 টাকা কত হলো? ধরেন আপনি 30 টাকা আমাকে বেশি দিতে হচ্ছে। এখন চাচ্ছে 125। তো এই যে আপনি 35% আমার বেড়ে গেল আমার প্রজেক্ট কস্টটা, আমি কোথায় থেকে দিব? আমার এখন বর্তমানে আমাদের ফান্ড ক্রাইসিস হয়ে গেছে। এই জন্য আপনি তো আমাদের একটা টাকা লিমিট দিয়েছিলেন যে এত টাকা আপনাকে দেওয়া হলো 20 কোটি টাকা। 20 কোটি টাকা, এখন তখন ডলার ছিল কত আর এখন ডলার কত? আমার কিন্তু অনেক বেশি লাগতেছে। সেই পরিমাণে আমাদের ব্যাংকগুলো এখন কিন্তু আমাদের ওই মূলধন ওইভাবে দিচ্ছে না। আমার যে পরিমাণ ডলারের সঙ্গে আমাদের র মেটেরিয়াল ডলারের সঙ্গে আমার সামঞ্জস্য রেখে যে আমাকে টাকাটা দিবে, সেটা কিন্তু তারা করতেছে না। তারা ওই 90 টাকা হিসাবে এখনও হিসাব করে। যার জন্য আমাদের মিলগুলো এখন
আপনার অস্থিরতা দেখা দিয়েছে। এই যে দেখেন দুই একটা মিলে বা স্যার বললো যে কিছু কিছু মিলে গণ্ডগোল হচ্ছে শ্রমিকদের, কেন? এটার পিছনে দুইটা কারণ, মেন দুইটা কারণ। একটা কারণ হচ্ছে গ্যাস নাই, গ্যাসের জন্য উৎপাদন বন্ধ হয়েছে আপনার ধরেন 40%। তাহলে কি হলো, আমার 40% এখানে আমার উৎপাদন কম হলো, বসায় বেতন দিলাম। 2 নম্বর হলো আমি ডলারে পেমেন্ট করতেছি 120 টাকা 25 টাকা, এখানে আমার গেল কত? এখন আমার হাতে টাকা নাই। এখন হয়তো শ্রমিকদের বেতন দিতে অনেক সময় কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, টাকা নাই। অনেকে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, আমাদের কাছে এরকম রেকর্ড আছে, সম্পত্তি বিক্রি করে বেতন দিচ্ছে। দুইটা কারণে, একটা হলো ডলারের সঙ্গে যে এটা হয়ে গেছে, প্রাইসটা ডিফারেন্স হয়ে গেছে। দ্বিতীয় যেটা বললাম আপনাকে, যে এখন আমাদের এই অবস্থার ভিতরে গ্যাস বিদ্যুতের যদি আপনি নিশ্চয়তা দিতে না পারেন, একটা ফ্যাক্টরির মেন জিনিস কি দেখেন, আপনাকে আপনার গ্যাস বিদ্যুৎ আপনার এটা দিতে হবে নিরবিচ্ছিন্ন। এখন আপনার এখানে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, আপনি বসায় বসায় কতদিন টাকা দিবেন? এখন যদি আমি আমার লোকগুলো ছাঁটাই করি যে ঠিক আছে আমার গ্যাস নেই, বিদ্যুৎ নেই, আমার এই 40% লোক লাগবে না, একটা আন্দোলন হবে। তো এই জিনিসগুলো সরকারকে দেখতে হবে। গ্যাস এবং বিদ্যুতের জন্য যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, যেখান থেকে হোক, আমি মনে করবো, আমি বলবো যে আমাদের নিজস্ব খনন বা আমাদের যেসব কূপগুলো আছে এগুলো পুনঃখনন করে, এগুলাকে মানে মেনটেনেন্স করে, এগুলোর উৎপাদন বাড়ায়, যেন টেক্সটাইল মিলগুলো, বিশেষ করে টেক্সটাইল মিলগুলো খুব সাফার করতেছে, এখানে যেন গ্যাস বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন দেওয়া হয়। তাইলে আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে বলে আমি আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। উনি যে বলেন উৎপাদনের কথা, আসলে আমাদের এই বর্তমান দ্রব্যমূল্যের তো অনেক অস্থিরতা চলছে, তো এটা কি উৎপাদনের ঘাটতি নাকি বিশ্ববাজারের দাম বেশি দেখে এই সব কিছু বেড়ে যাচ্ছে? আসলে আমাদের উৎপাদন খরচ তো বেড়ে গেছে, মানে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার একটা বড় কারণ হলো যে ব্যাংকের সুদের হার বৃদ্ধি। এমনিতে ডলারের দাম বেড়ে গেছে প্রায় 35%। তো যার ফলে ওই 5 বছর আগে যে রেটে দিতে হয়েছে, মানে অনেক কিন্তু ফরেন বরোয়িং হয়েছে, মানে আমাদের দেশের ভিতরে ডলার পাওয়া যাচ্ছিল না, বা সামহাও আর কি আমরা চিন্তা করেছি যে ঠিক বাংলাদেশের ভিতরের ব্যাংকগুলো থেকে না নিয়ে যদি বিদেশ থেকে ডলারে এটা নেই আমরা লোন, তাহলে সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে আমাদের ব্যবসাগুলো করতে পারবো। আর ইন্টারেস্ট রেটও আসলে বাইরে কম ছিল। তো ইন্টারেস্ট রেট দেখে এই যে ঋণ নেওয়ার কারণে যেটা হয়েছে, যে ওনারা তো কখনো চিন্তা করেননি, মানে ব্যবসায়ীরা তো কখনো ভাবেননি যে এই এত পরিমাণে আসলে এক্সচেঞ্জ রেট বেড়ে যাবে। তো ওই জায়গাতে একটা বড় সমস্যা হয়েছে। এখন দেখা গেছে যে বাংলাদেশের যে ইন্টারেস্ট রেট তার চাইতে বেশি আসলে হয়ে গেছে ওই ডলারের যে ক্রেডিট রয়েছে সেটা রিপেমেন্টের কারণে। তো এটা একটা বড় চাপ তৈরি করেছে আমাদের দেশের ব্যবসায়ীদের, যারা হচ্ছে এই বিদেশ থেকে ঋণ নিয়েছেন, এটা একটা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে দেশের ভিতরে এখন একটু চিন্তা করে দেখেন যে কৃষি খাতে ঋণের সুদের হার 12.55%, শিল্প ব্যবসা এগুলোর ক্ষেত্রে অন্তত 15.5%, এবং এনজিওর ক্ষেত্রেও কিন্তু 15.5%। যার ফলে গরিব মানুষের উপরে গিয়ে বা এসএমই যে লোনগুলো এনজিও যেগুলো প্রোভাইড করছে, সেখানে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে একটা সুদের হারের উপর একটা চাপ তৈরি হচ্ছে। আবার একই সঙ্গে যারা বড় ব্যবসায়ী তারাও কিন্তু বড় রকমের চাপের মধ্যে আছেন। তারা একটা সময় ঋণ করেছিলেন অনেক, যখন আসলে 9-6 সুদের হার ছিল, তখন 10% মধ্যে তারা ঋণ করেছেন, শোধ দিচ্ছেন কিন্তু 15.5%। আবার আরও অনেক হিডেন কস্ট আছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে আসলে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এটা পরিষ্কার যে আসলে এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে, ওই দিক থেকে একটা চাপ আছে যে ঋণ আসলে পাওয়া যাচ্ছে না সেভাবে। তার ব্যাংকগুলো কিন্তু সেই কারণে ক্রেডিট এক্সপানশনটা করতে পারছে না, তার কারণ দেখা যাচ্ছে যে এখন তাদের ক্রেডিট এক্সপানশনটা হচ্ছে যে 9% মতো মাত্র, যেটা আগে 14-15-16% হয়ে যেত। তো যার ফলে ব্যাংকের জন্য একটা চাপ আছে। আবার ব্যাংকের মধ্যে আরেকটা সমস্যা হলো কি, যে বলে দেওয়া হয়েছে যে ব্যাংকগুলোতে তারল্য সংকট আছে, তো সেই ব্যাংকগুলো যাদের উদ্বৃত্ত রয়েছে তাদের কাছ থেকে বড় করুন, মানে ইন্টার ব্যাংক বড়োইং, এই ধরনের একটা বিষয় হচ্ছে। তার মানে হলো যে ব্যাংকগুলো দুর্বল তাদেরকে আসলে ঋণ দিতে হচ্ছে, কিন্তু ওই ঋণটা আসলে ব্যাংকগুলো কিন্তু ব্যবসা বাণিজ্যে দিতে পারতো, তাহলে অর্থনীতির যে চাকা সেটা ঘুরতো, তো সেটা হচ্ছে না। তো যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু জটিলতা তৈরি হয়েছে। আর অন্যদিকে যে কৃষি পণ্য, সেইটার ক্ষেত্রে বিশেষ করে চালের কথা আমি বলবো, যে চালের যেখানে বস্তার দাম ছিল হচ্ছে 3600-3700 টাকা, সেটা হয়ে গেছে 4200 টাকা, প্রায় 500 টাকা করে প্রতি বস্তায় বেড়ে গেছে দাম। তো এবং সেখানে কিন্তু কোনো রকমের হিসাব নিকাশ নেই, যে মিলাররা কিন্তু বলছেন না যে কেন এই যে চালের দাম বাড়লো। তো ওইদিকে একটা অরাজকতা, মানে 55 থেকে 60 জন বড় মিলার, তারা পুরো 18 কোটি মানুষের যে খাবার, মানে বিশেষ করে চালের সরবরাহ, সেটাকে নিয়ন্ত্রণ করছে। এদিকে একটা সিন্ডিকেট, ওইদিকে আলুর বাজারে সিন্ডিকেট, কারা সিন্ডিকেট করছে, তারা কিন্তু সব হিমাগারের মালিক। তো এরকম দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের পণ্য, প্রত্যেকটা পণ্যেই সিন্ডিকেট। এই সিন্ডিকেটের চাপ একদিকে ব্যাংকের সুদের হারের চাপ, অন্যদিকে বিদেশ থেকে ঋণ করা যে সেই অর্থ, সেটার পরিশোধের চাপ, এদিকে রিজার্ভের যে পরিস্থিতি সেটাও কিন্তু খুব একটা সন্তোষজনক নয়, যদিও অর্থ পাচারটা এখন বন্ধ আছে।
কিন্তু যেহেতু এই যে বিভিন্ন রকমের শিল্প মালিকেরা যারা আসলে আগের সরকারের সঙ্গে সহযোগিতা করে তারা বিভিন্ন রকমের অবৈধ সুবিধা নিয়ে গেছেন, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, এখন অনেকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, তো আইনগত প্রক্রিয়া তো আছেই, এই যারা দোষ করেছেন তাদেরকে শাস্তি দিতে হবে, কিন্তু পুরো পরিস্থিতিটা অনেকটা ঘোলাটে হয়ে গেছে। এই কারণে আপনি একটু খেয়াল করবেন যে এই যে রাজস্ব আহরণ যেটা সরকারের, তো এটা যেটা হয়েছে যে এই বছর মানে চলতি অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত যে ওই রাজস্ব আহরণ সেটা কিন্তু গত বছরের তুলনায় 1% বেশি কম। মানে গত বছরের এই সময় যতটুকু হয়েছিল রাজস্ব আহরণ সেটা তার চাইতে কমে গেছে কিন্তু এই বছরে। তো যার ফলে সরকার একটু চাপের মধ্যে আছে, হাতে টাকা নেই, এবং একই সঙ্গে অনেকগুলো প্রকল্প আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে, সরকারের খরচ বেড়ে গেছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, হ্যাঁ এই কারণেই দেখা যাচ্ছে যে বাজারে কিন্তু একটা অস্থিতিশীলতা তৈরি হয়ে গেছে, যার ফলে উৎপাদন খরচও যেমন বেশি, ব্যবসার খরচ বেশি, এই ঋণ পরিশোধের চাপ বেশি। তো সব মিলিয়ে আসলে এই এক কথায় বলা যাবে না যে আসলে কি কারণ। তো বিদেশে কিন্তু জিনিসপত্রের দাম মানে বিশ্ববাজারে কিন্তু খুব একটা বাড়েনি, কিন্তু দেশের ভিতরের কারণে কিন্তু আসলে এটা খরচটা বেড়ে গেছে। এটা মানে বিশ্ববাজারের জন্য না, আমাদের দেশের অভ্যন্তরীণ আমাদের দেশের ইয়েতে বেড়েছে। আচ্ছা, আমি যদি একটু পোশাক শিল্পের কথা বলি তাহলে বলবো পোশাক শিল্পের তো একটা অস্থিরতা আছে। তো আচ্ছা, এটার কারণ কি পার্শ্ববর্তী দেশ ভারত এটার উপর কোনো প্রভাব ফেলছে, আপনি কি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটার উপরে আমরা এই গবেষণা বহুদিন যাবৎ করেছি। সর্বপ্রথম হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ, ওখানে গার্মেন্টস শিল্পকে আপনার ডেভেলপমেন্ট করার জন্য তারা অনেকগুলো এখানে ইনসেন্টিভ আকারে দিয়েছে। ওনারা ইনসেন্টিভ বলে না, এটাকে ইনসেন্টিভ না বলে তারা বলতেছে যেমন রোড বিভিন্ন ধরনের আছে, আমরা এগুলো আছে। যেমন সর্বপ্রথম হলো যে আপনি যদি ওখানে ফ্যাক্টরি করেন, আমরা গিয়েছিলাম ওদের ওখানে কথাবার্তা বলেছি তারা কি দিতে চাচ্ছে। সর্বপ্রথম আপনি এখানে এসে জমি কিনবেন, যত টাকার জমি কিনবেন বা ইনভেস্ট করবেন সেখানে 40 কোটি টাকা আপনাকে তারা দিবে ব্যাংকের লোন উইদাউট ইন্টারেস্ট, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি যত লোক নিয়োগ দিবেন প্রতি লোকের জন্য তারা 5,000 টাকা করে রুপি বেতন দিবে, 5,000 রুপি বেতন দিবে। আপনি রেজিস্ট্রেশন করবেন জমি, সেখানে রেজিস্ট্রেশন ফি মওকুফ। বিদ্যুৎ নেবেন, বিদ্যুতের রেট যেই রেট থাকবে তার থেকে ওখানে 20% কম। ম্যাটেরিয়াল কিনবেন, সেখানে আপনাকে একটা ডিসকাউন্ট দিবে। ট্রান্সপোর্টের উপরে ব্যাট নিবে না। এরকম কতগুলো ফ্যাসিলিটি দিয়েছে, তাতে আমরা হিসাব করে দেখছি যে আমাদের বাংলাদেশের টেক্সটাইলের সঙ্গে যদি আমরা তুলনা করি সেখানে 18 থেকে 22% তারা বেনিফিট পাচ্ছে সরকারি থেকে। আর আমাদের এখানে গার্মেন্টসে দেখেন, আমরা যখন সর্বপ্রথম গার্মেন্টস চালু করি বাংলাদেশে, যখন কি কারণে আমরা অর্ডার পেয়েছিলাম, 2টা কারণে। সস্তায় গ্যাস ছিল এবং আমাদের মজুরি, শ্রমিকদের মজুরি কম ছিল। এটার জন্য কম্পিটিশন করে কিন্তু আমরা গিয়েছিলাম ওখানে, এই অর্ডারগুলো বাংলাদেশে নিয়ে আসছিলাম। সেই সময় এত সস্তা গ্যাস, আমার মনে পড়ে 2 টাকা 50 পয়সা পার কিউবিক মিটার গ্যাস ছিল, যেটার দাম আজকে 31 টাকা 50 পয়সা। আর তখন আমরা যে সাধারণ লেবারদেরকে যারা ওয়ার্কারদের যে বেতন দিতাম মনে করেন 6,000 টাকা, সেটা এখন আমরা দিই 12,000 টাকা বা 10,000 টাকা। তো সেই সময় সরকার আমাদের 25% ইনসেন্টিভ দিত এক্সপোর্ট করার জন্য। আপনি 100 টাকার মাল বিক্রি করতে পারলে 25% গভর্নমেন্ট আমাকে ওখানে ইনসেন্টিভ দিত। জি, এখন আপনার কি হলো দেখেন, ওইদিকে ভারত দিচ্ছে আপনার 18 থেকে 20%। জি, আর আমাদের এখানে এখন 1% দিয়েছিল। সেটা আবার কি আপনার কাগজপত্র দেখবেন 1% দিছে, কিন্তু আপনার সোর্স ট্যাক্স নিয়ে যাচ্ছে 1.5%। দ্যাট মিনস আপনি মাইনাস আর 0.5%। তো এইটা দিয়ে এই এক্সপোর্টের কাজ এইভাবে চলে না। এক্সপোর্টের কাজ সারা বিশ্বেই। আমি যেমন আপনাকে আরেকটা দেশের বলি, এটা তো পার্শ্ববর্তী দেশ। এখন আপনি জানেন যে লেবাননে কিন্তু আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির জন্য বহুত লোকজন যাচ্ছে, ওখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এখন বর্তমানে শুরু করেছে আপনার হলো উজবেকিস্তান, কাজাকিস্তান, তারাও দেখতেছে কেন, তাদের র মেটেরিয়াল আছে, তুলা আছে, তারা সুতা বানায়, জিন্সের কাপড় বানায় রেডিমেড করে গার্মেন্টসে দিবে। তাদের এখানে আপনার এখনও মনে করেন গ্যাসের দাম 7 টাকা থেকে 10 টাকা ফিক্সড করা, 10 বছরের জন্য বাড়াবে না। পলিসিগুলো কি দেখেন, আমাদের বিদ্যুতের বা গ্যাসের, আমি এটা বহুবার বলেছি আপনার টিভিতে, আমাদের সরকারের বা গ্যাসের কথা বলবো, মানে জ্বালানির কোনো নীতিমালা নাই। জি, আপনাকে সর্বপ্রথম এখনও আমি বলি, যদি আপনি এই সেক্টরকে, টেক্সটাইল সেক্টরকে বাঁচাইতে চান, এখানে বিরাট অঙ্ক আছে এক্সপোর্টের জন্য। আমাদের আপনার একটা জিনিস আমি বলি, স্যার হয়তো জানেন, আমরা যে এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে, ধরেন আমি আমার এই বছর $22 বিলিয়ন এক্সপোর্ট করলাম, আমরা কিন্তু সবাই খুশি হয়ে গেলাম, $22 বিলিয়ন আমার এক্সপোর্ট হয়েছে।
কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আসলে এখানে আমাদের ভ্যালুয়েশন কত? কেউ বলতে পারবে? 25% অনলি, 25 to 30%। 22 বিলিয়নের 20 থেকে 30% আমাদের নিজস্ব। বাংলাদেশকে আমরা দেখতে চাই মিনিমাম আমাদের ভ্যালুয়েশন হইতে হবে 65%। আমার দাবি বাংলাদেশে যে গার্মেন্টস প্রোডাক্টটা বিদেশে যাবে এটার 65% আমার নিজস্ব থাকতে হবে। আমরা ওই ধরনের কাপড় বা ওই ধরনের ম্যাটেরিয়াল, ওই ধরনের ম্যান পাওয়ার, ওই ধরনের ডিজাইন, সুতা যেগুলো আমরা নিজেরা তৈরি করব এবং এগুলো করার মতো আমাদের অবস্থা আছে। আমাদের এখন ওভেন সেক্টরে, হোম টেক্সটাইলে আমাদের এখন 65% পর্যন্ত ভ্যালুয়েশন করার মতো ক্যাপাসিটি আমাদের আছে, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমাদের 25% ইকুইপমেন্টস বন্ধ, আমাদের 40% আমরা ইউজ করতে পারতেছি ওভেনের জন্য, আর বাকিটা আমাদের বন্ধ। কেন নিচ্ছে না? তারা বিদেশ থেকে আনতেছে। এখন গার্মেন্টসের ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, হয়তো গার্মেন্টস মালিকরা অসন্তুষ্ট হবেন, আমি আমার দেশের স্বার্থের জন্য কথা বলবো। এটা একটা নিয়ম করা উচিত যে আপনি যে কোনো প্রোডাক্টের আপনি যদি অর্ডার আনেন আপনাকে 60% 50% ভ্যালুয়েশন করতে হবে, মানে অর্ধেক জিনিস বাংলাদেশে ইউজ করতে হবে। এটা আপনাদের ভিতরে বলতে হবে এবং এটা খুব কঠিন কাজ না। এটা হয়তো আপনি হয়তো বলতে পারেন যে আপনার এখানে দাম বেশি, এটা যারা ক্রেতা বায়ার তাদের বুঝাইতে হবে যে আমাদের এটা সব কিছু ইনপুট করতে হয়, র মেটেরিয়াল আমাদের নাই, তুলা নাই বা বিস্কস নাই, ডাইস কেমিক্যাল নাই, এই জন্য আমাদের কস্ট বেশি পড়ে, তোমরা আমাদের কনসিডার করো, নাইলে আমরা দিতে পারবো না। তাদের বাধ্য হয়ে নিতে হবে। কারণ হচ্ছে আমি দেখেছি বাংলাদেশে একটা শার্ট এখানে সস্তা দামের জিনিসগুলো আসে, বাংলাদেশে সবগুলো দামগুলো নেয় না, সব ভিয়েতনামে একটা শার্টের দাম $18, বাংলাদেশে মাত্র $9। কেন? আমি দিব কেন? ওনারাও মানে বায়ারদের সঙ্গে কথা বলতে সাহস পায় না তারা। জি, একই বিষয়ে যদি একটু আপনার কাছে জানতে চাই, পোশাক শিল্প নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর সাথে কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক এখন অনেকটাই ভালো। তো আমরা কি বলতে পারি অর্থনৈতিকভাবে আমরা আগামীতে আশার আলো দেখছি এই বিষয়ে? না, আসলে আশার আলো দেখানোর দায়িত্ব কিন্তু ব্যবসায়ীদের। হ্যাঁ, তার কারণ সরকার কি করতে পারে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেটা করে যে পলিসি জায়গাগুলোতে যদি কোনো বাধা থাকে তাহলে সেগুলোকে দূর করার ক্ষেত্রে সহযোগিতা করে। তবে এই ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তী সময় বাংলাদেশের ইমেজটা কিন্তু অনেকটা ভালো হয়েছে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে সহযোগিতা করছে এই যে সংস্কার কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু আমাদের এখন সম্পর্ক ভালো, তারা কূটনীতিকভাবে আমাদেরকে সহযোগিতা করছে। সুতরাং এটা হচ্ছে সুযোগ। এখন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যদি ব্যবসায়ীরা এই যোগাযোগটা বাড়ান অন্তত বায়ারদের সাথে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা ভালো সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে আমাদের কিছু সীমাবদ্ধতাও আছে, বিশেষ করে যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কিন্তু আমাদের এখন কোনো বাণিজ্য চুক্তি নেই। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন ভিয়েতনামের একটা সম্পর্ক রয়েছে, বাণিজ্য চুক্তির আছে তাদের। তো যার ফলে আমাদের দ্বিগুণ পরিমাণে পোশাক কিন্তু রপ্তানি করছে ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। আর ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের যে বাণিজ্য চুক্তি, মুক্তি বাণিজ্য চুক্তি, তো সেটার কারণে তারা কি হবে যে যখন আমরা গ্র্যাজুয়েট করব এলডিসি থেকে 2029 সালে আমাদের ট্যাক্স হয়ে যাবে হচ্ছে ইউরোপের বাজারে প্রায় 12%, আর ভিয়েতনামের হবে 0%। যার ফলে একটা বিশাল একটা চাপের মধ্যে আমরা পড়ে যাব। এখনই তারা প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম যে কিভাবে আসলে তারা আরও রপ্তানি বাড়াতে পারে। তো সুতরাং এখন আমাদের যেটা করতে হবে, এখন যেহেতু সম্পর্কটা ভালো, এই সময়ে অন্তত যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের একটা বাণিজ্য চুক্তি করতে হবে এবং তার জন্য প্রস্তুতিগুলো নিতে হবে, কথাবার্তাগুলো বলতে হবে। তো এটা একটা। আরেকটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম বাণিজ্য চুক্তি করা যায় কিনা। এই মুহূর্তে আমাদের একটা টিকফা রয়েছে, সেটা হলো যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। তো তার আন্ডারে কিন্তু আমরা ওই বিভিন্ন রকমের যে বাণিজ্য আলোচনা সেগুলো করি, প্রতি বছরই করে থাকি। কিন্তু একটা মুক্ত বাণিজ্য বা এই ধরনের চুক্তি যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের দেশে কিন্তু আমরা শুল্কমুক্তভাবে পণ্যের প্রবেশাধিকারটা পাই। তো এই কাজগুলো করতে হবে, এটা করলে তারপরে আমাদের হয়তো অবস্থাটা ভালো হবে এক্সপোর্টের ক্ষেত্রে। যে আপনার কাছে যদি একটু জানতে চাই যে রপ্তানিতে তো বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে থাকে, তো বর্তমান সময় কি আমরা এই শর্তগুলো পূরণ করে উঠতে পারছি? না, বর্তমান সময়গুলা দেখেন এটা নির্ভর করে আপনার একটা দেশের উপরে আমাদের এখানে কি প্রোডাক্টগুলো আমার যাবে। তবে এই প্রোডাক্টগুলোর উপরে নির্ভর করে এবং আপনার সঙ্গে আমাদের মানে সরকারের মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটা রিলেশন থাকতে হয়। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বিজনেসই কিন্তু মেন হলো ওইখানে। যদি ওইখানে কোনো ধরনের আপনার ব্যারিয়ার থাকে বা কোনো ডিউটি ব্যাপার থাকে, এগুলো কিন্তু সরকার থেকে সরকারকে করতে হয়। ওই সুযোগগুলো পেলে আমাদের যারা মিল মালিক আছেন বা ফ্যাক্টরি মালিক আছেন, তারা কিন্তু এক্সপোর্ট করার জন্য বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন। এরকম কোনো দেশ নাই যা কারা কিছু চাচ্ছে না, খুঁজে দেখতেছেন, কষ্ট করতেছেন যে কীভাবে আরও এটা বাজারটাকে সম্প্রসারণ করা যায়। কিন্তু সেটার জন্য আপনার সরকার টু সরকার প্রতিটা
দেশেরই মধ্যে সম্পর্ক থাকতে হবে এবং সুযোগ সুবিধা থাকতে হবে। এই জিনিসগুলো যদি আমাদের ভিতরে আমরা সুযোগ পাই, অবশ্যই ব্যবসায়ীরা এটার ব্যাপারে আগে যাবেন, কারণ সবাই চান যে আমরা মালটা আমি এক্সপোর্ট করি। তো এক্সপোর্ট করতে গেলে যে জিনিসগুলো এখন আমি মনে করি যে এটা নির্ভর করবে রিলেশনশিপ বিটুইন কান্ট্রি টু কান্ট্রি। এখন যদি মনে করেন আমাদের যেমন স্যার বলেন যেমন ইউএসের সঙ্গে কিন্তু এখন আমাদের সম্পর্ক খুবই ভালো, এবং ইউএসএ যদি আমাদের সুযোগ করে দেন আরও, বা আমরা যদি ওখানে এক্সপোর্ট করতে পারি ভালো প্রোডাক্ট, আমরা কিন্তু ভালো মার্কেট পাবো। এবং বিভিন্ন দেশে এগুলো হচ্ছে, বিভিন্ন দেশে করা যাবে। তবে একটা জিনিস হলো যে গার্মেন্টসের আমাদের এই যেসব এখন যে বর্তমানে কিছু হচ্ছে, ঝামেলা হচ্ছে, শ্রমিকদের আন্দোলন, এটাতে কিন্তু অনেক বায়ার কিছু কিছু জায়গায় আছে, আপনার বায়াররা কিছু চিন্তা ভাবনা করে যে আমার সিজনের মাল নিতে হবে। তাদের কিন্তু মনে করেন যে জ্যাকেট যদি নিতে হয়, এটা শীতের সোয়েটার, শীতের জন্য, এটা কিন্তু গরমের সময় নিবে না। তারা কিন্তু প্রতিটা জিনিসের একটা সিজন থাকে এবং প্রতিটা জিনিসের 6 মাসের অর্ডার থাকে। এখন যদি এর ভিতরে একটা গন্ডগোল হয়, এদের কিন্তু বিভিন্ন চেন স্টোর থাকে, যেমন ওয়ালমার্ট মনে করেন, তার মনে করেন 40টা আছে, আউটলেট আছে, ওখানে তাদের জিনিসগুলো পাঠাইতে হবে। এই জন্য তারা অনেক সময় ভয় পায়, যার জন্য এই জিনিসটা আমাদের সরকারকে নিশ্চয় দিতে হবে যে আন্দোলনের পিছনে কিছু, আমার ধারণা যে শুধু যে শ্রমিকরা দায়ী তা না, এখানে কিছু ইন্ধন আছে, এটা আমরা নিজেরাও দেখতে পেয়েছি, আমরাও জানতে পেরেছি এবং প্রমাণিত হয়েছে। কিন্তু এগুলা সঠিক সময়ে সরকার এই জিনিসগুলোকে হস্তক্ষেপ করতে পারে নাই। যদি পারতো তাহলে কিছু কিছু এখনও ছোটোখাটো হচ্ছে, তা আমরা আশা করি এগুলি অচিরে বন্ধ হবে। আমাদের দেশের ভিতরে যে জিনিসগুলা, আমাদের শ্রমিকদের যে মানে কাজের যে মানে আপনার কি বলে কোয়ালিটি, এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটিটা। তবে আমাদের একটা জিনিস, আমাদের এখানে মস্ত বড় একটা ভুলের কথা আমি আজকে বলবো, স্মরণ করাই দিব, এটা গার্মেন্টস মালিক বা যারা এক্সপোর্ট করেন তাদের জন্য। আমি দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশে, ওখানে হলো কি যে আপনার যে বায়ার আছে উনি কোনো ফ্যাক্টরিতে ঢুকতে পারবেন না, ওনাদের সেলস সেন্টার থাকবে। ওদের যদি ফ্যাক্টরি দেখেন আপনি, একটা ফ্যাক্টরিতে কেউ মাল নেবে না, এরকম ভিতরে এত ময়লা বর্জনা, এরকম মানুষ হাঁটা যায় না, মাথা নিচ করে ঢুকতে হয়। কিন্তু ওইখান থেকে তারা মাল নিচ্ছে কেন? তাদের কন্ডিশন যে আপনি আমার কাছ থেকে কাপড় কিনবেন, আমার এখানে শোরুম আছে, আমাদের অফিস আছে, এখানে দেখবেন, আপনি আমার ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন না। আর আমাদের এখানে ফ্যাক্টরিতে গিয়ে দেখে যে আপনি কয়টা সিঁড়ি দিচ্ছেন গনে, যে এখানে 12টা 1 ইঞ্চি থাকার কথা ছিল, 12টা আছে কিনা। কেন? আমরা এগুলো সুযোগ করে দিয়েছি। আমরা বলি গ্রিন ফ্যাক্টরি করেন, আমাদের টাকা ইনভেস্ট করে আমরা ভরে যাচ্ছি। আপনি বিশ্বাস করবেন না, আমি যদি বলি আমার সঙ্গে যদি কেউ যেতে চায়, আমি 10 জন মালিককে নিয়ে দেখাবো যে তারা কিভাবে এত কোটি কোটি ডলারের এক্সপোর্ট করতেছে এই ফ্যাক্টরি দিয়ে, কিছুই নাই তাদের। আর আমাদের এখানে বলা হইতেছে আপনি এটা করেন, গ্রিন করেন, এটা করেন, সেটা করেন, বিভিন্ন করে আমাদের টাকাগুলো ইনভেস্ট করে আমরা কিন্তু লস করতেছি। কেন? ওনাদের যেখানে লাগে মনে করেন 1 টাকা, আমাদের সেখানে লাগে 2 টাকা। কারণ আমাকে এটা বলতেছেন, এটা করতে হবে, এটা করতে হবে, কমপ্লায়েন্স করতে হবে। এগুলা কিন্তু বিদেশে নাই, শুধু বাংলাদেশের জন্য এই কমপ্লায়েন্সের কথা তারা বলে। আমি ভিয়েতনামও দেখেছি। তো এই জিনিসগুলো আমাদের যারা গার্মেন্টস শিল্পে আছেন, ডিজিএমএ, ডিকেএমএ, আপনারা বসে এগুলো নিয়ে আলোচনা করতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনি ওই সময় বলছিলেন মূল্যস্ফীতির কথা, হঠাৎ করে যে তেলের দাম সরকার 8 টাকা বাড়িয়ে দিয়েছেন, তো এটা কি আন্তর্জাতিক বাজারে বাড়ছে নাকি আমাদের এই মূল্যস্ফীতির কারণেই? দুটো বিষয় আছে। একটা হলো যে এই মালয়েশিয়ায় কিন্তু এই পাম তেলের স্টকটা কমে গেছে, মানে আর মালয়েশিয়া হলো যে ওয়ার্ল্ডের বিগেস্ট, মানে যদি আমরা ধরি কয়েকটা দেশ, তার মধ্যে তারা কিন্তু দ্বিতীয়, ইন্দোনেশিয়ার পরে হচ্ছে মালয়েশিয়া। তো সুতরাং ওইখানে কিছু কাজ করছে ফ্যাক্টর। কিন্তু আমাদের দেশের ভিতরে যেটা হয়েছে সেটা কিন্তু আসলে এই ব্যবসায়ীদের কারসাজি। আমি যেটা আগে বলছিলাম যে চালের বাজারে সিন্ডিকেট, আলুর বাজারে সিন্ডিকেট, পেঁয়াজের বাজারে সিন্ডিকেট, কাঁচামরিচের সিন্ডিকেট হচ্ছে, তেলের বাজারে তো আছেই। তো তেলে কিন্তু এই 5-6টা কোম্পানি তারা কিন্তু এই পুরো বাজারটা নিয়ন্ত্রণ করে, এবং তারা কি করে যে ইম্পোর্ট করে, এখানে আবার সেটা ক্রুড থেকে সেটা এডিবলের যে ফাইনাল ফরম্যাট সেখানে যায়, এবং এটার কিছু একটা অংশ রপ্তানি হয় আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। তো সেই প্রসেসটা কিন্তু চলছে। তো এই অবস্থায় যেটি হয়েছে যে তারা কিন্তু বেশ আগের থেকেই তারা গুঞ্জন ছড়াচ্ছিল যে আসলে দামটা বেশি চায় তারা। এর মধ্যে দিয়ে তারা এখন যেটা করলো সেটা হলো স্টক, সেটা তারা কিন্তু তুলে নিয়েছে বাজার থেকে। তুলে নিয়ে তারা আসলে করলো আর কি, সরকারকে চাপ দিল। চাপ দেওয়ার ফলে ওই ট্যারিফ ট্রেড কমিশন তারা একটু আলোচনা করলো, এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় তারা আলোচনা করলো, আলোচনা করে 8 টাকা করে প্রতি লিটারে বাড়লো। আমার ধারণা ব্যবসায়ীরা এত সন্তুষ্ট নয়, তার কারণ তারা কিন্তু এখনও ওই যে 3 লিটার 5 লিটারের যে ক্যানগুলো আছে সেগুলো কিন্তু এখনও ছাড়েনি, স্টকটা কিন্তু আছে।
স্টকটা কেন আছে তার প্রমাণ হচ্ছে কি যে এক বছরে যতটুকু দরকার মানে 22 লাখ মেট্রিক টন দরকার, তারা কিন্তু ইম্পোর্ট করেছে 23 লাখ মেট্রিক টন, মানে 1 লাখ মেট্রিক টন এমনিতেই উদ্বৃত্ত আছে আর পুরো বছর কিন্তু শেষ হয়ে যায়নি। তো তাহলে বাকি তেল কোথায় গেল? তাই মনে করি যে এইটা একটা বড় রকমের চাপ তৈরি করবে। আমরা যেরকম আশা করছিলাম যে হয়তো নভেম্বরের মধ্যেই মূল্যস্ফীতি সেটা সহনীয় অবস্থাতে আসবে, আমার ধারণা ডিসেম্বরে এটা স্বাভাবিক হবে না। তার কারণ ব্যবসায়ীরা কিন্তু তাদের শক্তিটা দেখাচ্ছেন যে যতটা সম্ভব এই সরকার যেহেতু সিভিল সোসাইটি লেড, এখানে কিছু এক্সপার্ট আছেন, ইউনিভার্সিটি প্রফেসর আছেন, তো তারা চালাচ্ছেন, তারা কিন্তু রাজনীতিবিদ না। এই তাদের এই পুরো পরিস্থিতিকে কাজে লাগিয়ে, সুযোগটা কাজে লাগিয়ে বাজারে একটা চাপ তৈরি করছে। হ্যাঁ, এটাই মূল সমস্যা আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যদি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো জানি যে কাঁচামাল সব থেকে বেশি চীন থেকে আমরা আমদানি করে থাকি, চীন ছাড়া কি অন্য কোনো বাজার আমাদের অপশনের মধ্যে পড়ে? না, এখানে আসল জিনিসটা যদি বলতে হয়, ব্যাপারটা হচ্ছে কি, চীনের আপনার টেকনোলজি, এরকম একটা টেকনোলজি করছে তারা যে আপনি বিশ্বাস করবেন না যে তাদের ম্যান পাওয়ার এবং কস্টিং কত কম। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের এখানে 1 লক্ষ স্প্যান্ডেল চালাতে 1500 লোক লাগে, সেখানে তারা 80 জন লোক দিয়ে চালায়, অনলি 80 জন লোক, আর আমাদের 1500 লোক লাগে। তাদের এফিসিয়েন্সিটা কোথায়? তো তারা যে জিনিসগুলো করেছে, চায়না কিন্তু আসলে টেকনোলজিগুলো কি করেছে জানেন? তারা কিন্তু, আমি যদি বলি সত্যিকার অর্থে, চায়না কিন্তু গবেষণা ওরকম করে না। তারা গবেষণাগুলো কি করে? কপি করে। যেমন সুইজারল্যান্ডে একটা জিনিস করেছে, তারা ওইটাকে দেখতে থাকে যে কিভাবে করেছে, শত শত বছর করে না। ওখান থেকে জার্মানি, এদের নামটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এই কাজটা আগে জাপান করতে, এখন সেটা চায়না করছে, এবং তাদের একটা বড় অ্যাম্বিশন যেহেতু আছে যে গ্লোবাল প্রোডাকশন হাব হবে, সেই কারণেই কিন্তু উনি বললেন যেটা আমি তো কপি করছে। আমি তো 115 বার গেছি চায়নাতে, আমার সব কিছু দেখা জানা আছে। তো ওদের যে টেকনোলজিগুলো এত তাড়াতাড়ি কোথায় পায়? আমি তো দেখেছি কতদিন আগে, হঠাৎ কোথায় থেকে আসলো। তারা সব কপি করে। মনে করেন আপনি গেলেন যে জাপানি, এখন জাপানও কিন্তু বসে গেছে, জাপানের টেকনোলজি তারা সব নিয়ে আসছে। এখন আপনি বলতেছেন পাওয়া যাবে জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশে আরো অপশন আছে, কিন্তু আপনার কস্টিং এ হবে না। আচ্ছা, মানে তারা স্বল্প মূল্যে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। তাদের যে সিস্টেমগুলো করেছে, এই সিস্টেম কেউ পারবে না। ওরা কি করছে আপনি দেখেছে যে এখানে লোক ছিল মনে করেন 100, ওরা ওটাকে কমাই নিয়ে আসে 30-এ, 20 জনে। তাহলে এই যে আপনার টাকাটা, ওরা এই সামান্য একটু ব্রেন ওখানে খাটানো হয়েছে। ওদের কাছে এমন কোনো জিনিস নাই। আমি আপনাকে বলি, চায়নাতে একটা দেশ বিশ্বের ভিতরে সুই থেকে আরম্ভ করে আপনি জানেন কিনা, বাংলাদেশ এখনো সুই বানাইতে পারে না। ওয়ার্ল্ডের মধ্যে কে এই সুই সাপ্লাই করে? আপনি ওয়ার্ল্ডের মধ্যে চায়না। যত জায়গায় আপনি মেশিনের সুই বলেন, যে কোনো সুই বলেন। তো ওরা কি করছে? এরকম কোনো জিনিস বাকি নাই। ওদের একটা মূল মন্ত্র কি ছিল? আমরা কখনো কোনো দেশের কাছ থেকে জিনিস কিনবো না। যদি কখনো কোনো দেশ আমাদের ব্ল্যাক লিস্টেড করে দেয়, আমাদের যেন কোনো জিনিসের যেতে না হয়। তারা নিজেদের ভিতরে সব জিনিস, আপনার সিরামিক বলেন, কোনো জিনিস, আপনার জাহাজ বলেন, সব জিনিস, আপনি ফাইটার বলেন, সব তারা বানাচ্ছে। কারণ কি? সব কিন্তু কপি, কিন্তু তারা উন্নত করেছে আপনার ডিজাইনের উপর আরও একটু ভালো করার জন্য। যার জন্য আপনি যেটা বলছেন যে চায়না ছাড়া হবে কিনা, আমার মনে হয় কস্টিংয়ে হবে না। কস্টিং এর বিষয় দিক থেকে হবে না। আর কোয়ালিটি আপনি যেটা বলেন, ওইখানে অনেক রকমের কোয়ালিটি হয়, সেটা আপনি নিজে দেখে নেবেন। তবে মেন জিনিস হচ্ছে আপনার প্রাইস ফ্যাক্টর। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই যে আমদানি পণ্যের উপর যে শুল্ক কমানোর মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা আছে কিনা? ইতিমধ্যে কিন্তু সরকার বলে দিয়েছে যে একদম নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্যগুলো রয়েছে, বিশেষ করে যে ভোজ্য তেল থেকে শুরু করে ছোলা, চিনি, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সরকার এখন শুল্ক ছাড় দিয়েছে বা দিচ্ছে, এরকম একটা প্রসেসের মধ্যে আছে। এবং আসলে টার্গেটটা হচ্ছে রমজান, যে রমজানের আগে আসলে ব্যবসায়ীদেরকে সুযোগ দিতে চায় যে তারা যদি বড় আকার আমদানি করে রাখে, তাহলে সেক্ষেত্রে রমজানের সময় কোনো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা হবে না। কিন্তু এখন যেটা দেখা গেল যে এই শুল্ক ছাড়ের সুবিধা নিচ্ছে, অন্যদিকে যে স্থানীয় পর্যায়ে যে করগুলো রয়েছে, ভ্যাট, সেগুলোতেও ছাড় দিয়েছে সরকার, যাতে করে বাজারটা স্থিতিশীল থাকে। কিন্তু এখন তারা একদিকে এই সুবিধাগুলো নিচ্ছেন, অন্যদিকে আবার চাপ তৈরি করছেন, জিনিসপত্রের দাম কমাচ্ছেন না বা সুযোগ পেলে বাড়িয়ে দিচ্ছেন। এই বিষয়গুলো আসলে চাপ তৈরি করছে। মানে আলটিমেটলি সরকার একদিক দিয়ে রাজস্বও হারাচ্ছে, অন্যদিকে জিনিসপত্রের দামও কমছে না। এবং এই যেটা দেখা গেল যে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি সেটা 13.8% দাঁড়িয়েছে। মানে যেটা আমরা আশা করছিলাম যে ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিট আসবে, উল্টা হয়ে গেল আরও। তো এইটাই সবচেয়ে বড় সমস্যা, যে ব্যবসায়ীরা বিভিন্ন রকমের কথাবার্তা বলেন। বিশেষ করে আমি বলবো যে খাদ্যপণ্যের সঙ্গে যারা জড়িত, যে ব্যবসায়ীরা ইম্পোর্ট করেন, তো তারা বিভিন্ন রকমের দাবি দাওয়া উপস্থাপন করেন। এবং অন্য সময় যেটা হতো যে দাবি দাওয়াগুলো কিন্তু পূরণ হতো না, কিন্তু এই সরকার, অন্তর্বর্তী সরকার কিন্তু সেই দাবিগুলো পূরণ করছে।
এখন কিন্তু কোনো সমস্যা নেই, তারা কিন্তু কিছুই বলছে না। অন্যদিকে তারা চাপ তৈরি করছে যে জিনিসপত্রের দাম কীভাবে বাড়ানো, তো এইভাবে তো আসলে চলতে পারে না একটা দেশ। আমি মনে করি যে পুরো মার্কেটের যে একটা গভর্নেন্স, এই জায়গাতে সরকারের কোনো জায়গাতে একটু শক্ত হওয়া উচিত, হলে তখন মূল্যস্ফীতি বা বাজার, আমরা তো চাই না যে বাজারটাকে নিয়ন্ত্রণ করা হোক, আমরা চাই যে বা জিনিসপত্রের দামটা বেড়ে দেওয়া হোক। তো আমরা চাই যে বাজারে একটা গভর্নেন্সটা এটা ভালো থাকুক, বাজার ব্যবস্থাপনাটা ভালো হোক। সেটার মাধ্যমে আমি মনে করি যে, এবং একই সঙ্গে ব্যবসায়ীদেরকে যদি একটু চাপ দেওয়া হয়, যদি তারা অযৌক্তিক আচরণ করে, তাহলে সেই ক্ষেত্রে তাহলে তখন বাজারে হয়তো স্থিতিশীলতা আনা সম্ভব। জি, আমি একটু আপনার কাছে যদি জানতে চাই যে একজন সফল ব্যবসায়ী হিসেবে কেমন বাণিজ্যিক পরিবেশ আপনি আশা করেন? আমি একটু স্যারের কথাটা একটু সঙ্গে একটু অ্যাড করবো, যেটা ওইখানে যে প্রাইসটা আছে, আপনি যে কমের কথা বলতেছেন, আপনি ডলারের দাম ছিল 108 টাকা, এখন 125 টাকা। তো ডলার দিয়ে তো আপনি ইম্পোর্ট করতেছেন, তো আপনি দামটা কমবে কিভাবে? আপনি ডলারের দামটা যদি কমান তাহলে দেখবেন আপনার দাম কমবে। আর একটা জিনিস হলো, ব্যাংক এখন সব ব্যাংক এলসি করতে চায় না। এখানে একটা ক্রাইসিস আছে। মনে করেন যে আমার একটা এলসি করতে হবে আজকে বা 7 দিনের ভিতরে, সেই এলসিটা হচ্ছে আমার 1 মাস পরে, 1.5 মাস পরে, এইদিকে ক্রাইসিস হচ্ছে। এই দুইটা জিনিসও যদি মনিটরিং করা হয়, যে এই খাদ্যদ্রব্য এলসি করার জন্য 3 দিন সময় দেওয়া হবে, এবং ওইটার ডলারটা মনে করেন 125 টাকা এখন নিচ্ছে ব্যাংক, তার তো দাম বাড়বে। আপনার 120 টাকা থেকে 5 টাকা কিন্তু এখন ইদানিং বাড়ছে। তো প্রাইসটা আপনি কমাবেন কীভাবে? তো এই জন্য ডলার। আচ্ছা, আপনি বলতেছিলেন, সরি। একজন ব্যবসায়ী হিসেবে আপনার বাণিজ্যিক পরিবেশ কেমন আপনি আশা করেন? না, আমরা তো স্বপ্ন দেখি অনেক কিছুই, এখন স্বপ্নে দেখা আর বাস্তবে দেখা অনেক বেশ কম আছে। তো আমরা যেগুলো চাই এগুলা হবে কিনা জানি না। আমাদের বয়স হয়ে গেছে, ধরেন আমাদের অসুখ বিসুখ হয়ে গেছে এই দেশের জন্য করার জন্য। আমি 52 বছর যাবৎ টেক্সটাইলের সঙ্গে জড়িত, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম সেগুলো আমরা পাই নাই। এখন আমাদের বিভিন্ন ধরনের যেসব জিনিসগুলো হয়, দেখেন আমাদের এখানে কাস্টম একটা আমাদের বিপদ হয় অনেক সময়। দেখা যায় যে আমার একটা মাল আসছে, একটা স্পেয়ার পার্টস আসছে, আমার একটা জেনারেটর বন্ধ। আপনার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, স্যারও শুনেন। একটা জেনারেটরে আমার পুরো ফ্যাক্টরি চলে, একটা জেনারেটর পার্টস আমার নষ্ট হয়ে গেছে, আমাকে আনতে হবে। আমাকে আনতে হলে সেটা এলসি করে আনবো, আনার পরে সেটা কাস্টম ছাড়তে 15 থেকে 20 দিন লাগে। আমার ডেইলি লোকসান হচ্ছে মনে করেন 4.5 লক্ষ টাকা। এবং এরকমও দেখা গেছে যে ওই পার্টসটা ছাড়াতে আমার ড্যামারেজ আসছে মনে করেন 8 লাখ টাকা, ফ্যাক্টরি বন্ধ। তো কিছু কিছু জিনিস আছে, সরকারকে আমি বলবো, যদি আপনারা সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রি চালু করতে চান, স্পেয়ার পার্টস এনে স্মাগলিং করবে কোথায়? আপনি ওপেন করে দেন যে সব স্পেয়ার পার্টস, যেসব মেশিনের পার্টসগুলো আছে, হয়তো আমি আইনা আপনার কাছে বিক্রি করবো, তো ওনারটা তো চলবে। এই জিনিসগুলোকে মনিটরিং করতে হবে, যে টেক্সটাইলের যেসব ইম্পর্টেন্ট পার্টসগুলো আসলে সাথে সাথে উইদিনে 2 ডেজ আপনাকে ছাড়তে হবে, আপনি আটকে রাখতে পারবেন না। যে কোনো কারণে হোক, আপনি এসএস কোড একটা বেঁধে দেন যে এই মিলের জন্য আসলে মাল দেরি করা যাবে না, এতে আপনার ফ্যাক্টরিও বন্ধ থাকে। আমার মিলে দেখেন বিদ্যুৎ আসা যাওয়ার জন্য, আপনার সময় আছে কি জানি না, বিদ্যুৎ আপ ডাউন করার জন্য আমার 1 মাসে 22 লক্ষ টাকার ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে গেছে। 22 লক্ষ টাকা হয়েছে, এই পার্টস আমি আনতে পারি না, আনতে গেলে আমার বহু ঝামেলা। তো এই জিনিসগুলো আমাদের যদি সহযোগিতা করে, আমাদের যদি মতামত নেয়, অ্যাকচুয়ালি হয়েছে কি, এখানে পলিসি মেকিং করতে আমাদের টেক্সটাইলের যে লোক বা বিভিন্ন সেক্টরের যে লোক, এদের রাখা উচিত। রেখে তাদের সঙ্গে যদি জিনিসগুলো মত বিনিময় করলে আপনি আসল জিনিসটা পাবেন। কিন্তু আমাদের এখানে দেখা যায় অনেক সময় যে যারা কিছু জানে না তারাও গিয়ে হাজির হয়ে যায়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যতে আমদানি রপ্তানি কেমন হলে আসলে একটি উন্নত বাংলাদেশ এক ধাপ নয় কয়েক ধাপ এগিয়ে যাবে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি একটু বলতেন। এখন আমাদের একটা কিন্তু ইন্টিগ্রেটেড ট্রেড পলিসি এটা হচ্ছে তো, এবং লজিস্টিক্স পলিসি অলরেডি হয়ে গেছে। তো বিভিন্ন জায়গাতে নীতি হচ্ছে, কিন্তু নীতির বাস্তবায়ন করতে গিয়ে সমস্যাটা হয়। তার কারণ সেই আগের যে ধ্যান ধারণা, পুরনো যে অ্যানালগ পদ্ধতি, এবং সেটার মাধ্যমে হচ্ছে যে আমাদের যে কাস্টম যেটা চলছে, তো সেইভাবে কিন্তু আসলে হয় না। মানে আমাদের এই প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন দরকার। বিশেষ করে অনেক বছর ধরে আমরা বলছি যে পুরো যে কাস্টমস এবং এই যে এনবিআর, সেটার অটোমেশন হোক, কিন্তু অটোমেশনের দিকে কিন্তু আমরা সেভাবে নেই। তো অটোমেশন হলেই কিন্তু এই যে পণ্য যেটা আমরা আমদানি করছি সেটা বন্দরে পড়ে থাকে না। বন্দরে পড়ে থাকলে কী হয়, একদিক দিয়ে ফ্যাক্টরি বন্ধ আছে, আবার অন্য দিক দিয়ে যেটা হচ্ছে যে প্রতিদিন তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আবার ওই যে বন্দরে যে জিনিসটা রয়েছে তার জন্য কিন্তু একটা চার্জ আছে। তো সব মিলে পুরো যে বিজনেস সাইকেল, এটা কিন্তু পুরো ব্রেক হয়ে যায়। এবং একই সঙ্গে ওই সময়ের জন্য যে ব্যাংকের জন্য টাকা পরিশোধ করতে হচ্ছে ঋণের কারণে।
তো এই সব মিলে যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু আসলে ব্যবসা সহায়ক নয়। আমি মনে করি যে পুরো ব্যবসায়ের জন্য এমন একটা পরিবেশ দিতে হবে যাতে করে ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে স্বস্তি বোধ করেন, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। এবং এই যে দেশে এত শিক্ষিত বেকার, তারা কিন্তু ব্যবসা করতে চান, তাদের প্রচুর আইডিয়া আছে, কিন্তু আইডিয়াকে ফাইন্যান্স করার মতো কোনো ব্যাংক নেই। আমি মনে করি যে আমাদের 2-3টা যদি এরকম যে ব্যাংক থাকতো, সিগনেচার ব্যাংকের মতো, যে তারা হচ্ছে নতুন নতুন আইডিয়াকে ফাইন্যান্স করবে, তো সেখানে বড় বড় ব্যবসায়ীদেরকে তো তারা দিতে চায়, ছোট ব্যবসায়ীদের এসএমইদেরকে তারা দিতে চায় না, নতুন আইডিয়ার উপরে কোনো ফাইন্যান্সিং নেই। তো এইটা একটা বড় সমস্যা। তো এই কারণেই দেখা যাচ্ছে আমাদের আইসিটি সেক্টর দাঁড়াচ্ছে না, সেখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সেগুলো কিছুই হচ্ছে না। আমরা এতদিনে হয়তো সেমিকন্ডাক্টর করতে পারতাম, তো সেখানে কিছু করতে পারিনি আমরা সেই অর্থে। তো সব মিলিয়ে আমাদের যে এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক বা এই ধরনের যে অটোমোবাইল, সেগুলোতে একটা ভালো ভবিষ্যৎ ছিল। আমি মনে করি যে এই জায়গাতে একটু নজর দেওয়া উচিত। আর&বির ক্ষেত্রে আমি বলবো যে যদি আমরা সত্যি যে 60-70% মতো ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে এখনকার যে আমাদের র ম্যাটেরিয়াল ইউজ, বিশেষ করে আমি বলবো যে কটন বেসড যে পুরো ইন্ডাস্ট্রি, সেটাকে মানে এখানে তো 70% হচ্ছে কটন বেসড, তো এখন ম্যানমেড ফাইবার দিকে যেতে হবে 70%, আর 30% নিয়ে আসতে হবে আমাদের কটন। এটা করতে পারলে বিশাল একটা ভ্যালুয়েশন হবে, এবং তখন কিন্তু একটা বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে। তখন আমরা হয়তো আর&বির ক্ষেত্রে $200 বিলিয়ন মতো এক্সপোর্ট করতে পারবো। এখন যেখানে আমরা 45 বিলিয়ন 46 বিলিয়ন করতে মানে হাঁসফাঁসের মধ্যে পড়ে যাচ্ছি। তো এটি ছাড়া আমাদের একটা মডার্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমাদের পুরো পলিসিটাকে সাজাতে হবে, এবং পুরো ম্যান পাওয়ারকেও, মানে বিশেষ করে যে সরকার যারা ফ্যাসিলিটেট করবে, তাদেরও আসলে মনোযোগের পরিবর্তন দরকার। এভাবে হলে তখন আমরা হয়তো এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাদের দুইজনকে আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ে। এই বিষয়ে যে আমরা ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে হবেন। আগামী এপিসোডে আমরা কোনো যোগী, উপযোগী এবং সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।